বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। তসলিমা নাসরিন এসেছেন, এসে সাংবাদিক সম্মেলনে করেছেন, রবীন্দ্র সদনের সংবর্ধনাও পেয়েছেন, তার অভিজ্ঞতার বর্ণনা করেছেন। তিনি খুব মুক্ত মনে খোলা মনে কিন্তু সব কথা বলেছেন। যদিও তিনি রবীন্দ্র সদনে যে তার অনুষ্ঠান শুরু হওয়ার আগে একটা বিতর্কের জন্ম হয়েছে যে তিনি সেখানে কবি জয় গোস্বামী সামনে বসেছিলেন, তাকে তিনি মঞ্চে ডাকেন। এটা নিয়ে প্রথমেই একটা দর্শক আসনের পক্ষ থেকে একটা প্রতিবাদের ঝড় ওঠে যে না, ওনাকে মঞ্চে ডাকবেন না। ফলে দেখা গেল জয় গোস্বামী মঞ্চ থেকে ওঠার আগেই তিনি ফিরে চলে যান। তারপর থেকে বিভিন্ন পত্রপত্রিকা, টিভিতে জয় গোস্বামী থেকে শুরু করে তসলিমা নাসরিন তো আছেনই, বিভিন্ন জনের খুব বাইট চলছে, বিভিন্ন রকমের কথাবার্তা চলছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে তসলিমা নাসরিন কেন বামেদের সমালোচনা করলেন। তো এটাও একটা বিতর্কের কেন্দ্র হয়েছে একটা বিষয়। আর হচ্ছে কি যে মুখ্যমন্ত্রী বা বিজেপি তাকে এত সাদর অভ্যর্থনা জানিয়ে কলকাতায় আনলো কেন। এই দুটো তিনটে বিষয় নিয়ে আলোচনা আমি একটা করে একটু উপরে আপনাদেরকে বলি। প্রথম হচ্ছে জয় গোস্বামীকে আমার মনে হয় লেখিকা তসলিমা নাসরিন যদি মঞ্চে না ডাকতেন তাহলেই ভালো হতো। কারণ জয় গোস্বামী বিগত 15-20 বছরে একজন বিতর্কিত কবি হয়ে গেছেন। প্রথম তো তিনি গত 15 বছরে এই বহিষ্কারের ব্যাপারে একটি কথাও বলেননি। দ্বিতীয়ত হচ্ছে অন্যান্য অনেক শিল্পীদের মতোই তিনিও যে বিগত 15 বছরে যে সরকার ছিল সেই সরকার ঘেঁষা হয়ে গেছিলেন, তার মধ্যেও প্রতিবাদের ভাষা কিন্তু ছিল না। এবং অনেকে বলেন যে তিনিও নাকি সরকারের বিভিন্ন সরকারি সাহায্যের একজন উপভোক্তাও হয়ে উঠেছেন। তো তার প্রমাণ আমার কাছে নেই, আমি প্রমাণ দিতে পারবো না, আমি যেটা শুনেছি সেটা আমি বলছি। ফলে জয় গোস্বামীকে উঠতে দিতে যে আপত্তি যারা জানিয়েছে তাদের একটা যথার্থ কারণ কিন্তু আছে। কারণ আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, বিশেষত ইউটিউবে যে সমস্ত কমেন্ট এসেছে, সেই কমেন্টের বেশিরভাগ মানুষই কিন্তু দেখা গেছে যে এই যে জয় গোস্বামীকে মঞ্চে না উঠতে দেওয়াটা বেশি লোক কিন্তু সমর্থন করেছে। অর্থাৎ জয় গোস্বামী যে একজন খুব নিরপেক্ষ মানুষ হিসাবে বা প্রতিবাদী মানুষ হিসাবে যে তার ভূমিকা, সেই ভূমিকাটা লোকে দেখতে পায়নি বলেই তাকে যখন উনি ডেকেছেন তখন কিন্তু শ্রোতাবর্গের মধ্যে থেকে একটা বড় অংশের প্রতিবাদ এসেছে। তাতে তসলিমা নাসরিন তো নিজেও একটু ক্ষুণ্ণ হয়েছেন। তিনি পরে বলেছেন, হ্যাঁ ওটা তো আমারও একটা বেদনা লেগেছে, খারাপ লেগেছে, আমি আসতে বলেছি হয়তো, তারপর দর্শক আসন থেকে আপত্তি জানানোর ফলে তিনি ফিরে গেছেন, সেটা আমারও খারাপ লেগেছে। সেটা তিনি পরে সাংবাদিক সম্মেলনে বা অন্যান্য সাংবাদিকের সঙ্গে কথা প্রসঙ্গে সেটা বলেছেন। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে জয় গোস্বামী ফিরে গিয়ে হয়তো ভালো কাজই করেছেন, তবে যারা প্রতিবাদ করেছিলেন তারা প্রতিবাদ না করলেই পারতেন। ভয়েস অফ ডিসেন্ট, অর্থাৎ ডিসেন্ট ভয়েস শুনতেই পারতেন জয় গোস্বামী কী বলেন। তিনি যদি একটা কবিতা লিখে এসছেন, তিনি পাঠ করতেন, তাতে আর কি এমন অসুবিধা ছিল। যাই হোক, তাদের মনে হয়েছে যারা সেখানে দর্শক আসনে গেছিলেন, আমি জানি না তারা টিকিট কেটে গেছিলেন না ফ্রি পাসে গেছিলেন, সেটা আমার জানা নেই। তবে যেটা সবাই বলছে যে সেখানে বেশিরভাগ নাকি হচ্ছে যে দক্ষিণপন্থী লোকই বেশি ছিল, সাংবাদিকও অনেক ছিল, আর কিছু কবি লেখক যারা বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী, কলকাতার বুদ্ধিজীবী মহল, তাদের লোকজনে ছিল, সাংবাদিকরাও কিন্তু ছিল। তো যাই হোক, এটা একটা বিষয় গেল, সেটা চলছে এখনও। উনি যতদিন থাকবেন ততদিন চলবে, কারণ বিষয়টা অনেক দিনে পুরানো, এর সঙ্গে অনেক ইতিহাসও জড়িয়ে আছে। ফলে বাম আমলের যে তাকে এখান থেকে চলে যেতে বলা হয়েছিল, সেই বিষয়টাও বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে, সেটাকে এবারে বলি। এখন দেখা গেল এই ঘটনাটার পর তিনি যে বাম সরকারের তখন সমালোচনা করেছেন, যারা রাষ্ট্র অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার সেই সময় তাকে থাকার সুযোগ না দিয়ে তাকে যেভাবে বহিষ্কার করেছিল, সেটা কিন্তু কড়া ভাষায় স্পষ্ট ভাষায় কি বলেছেন। তারপর দেখা গেলো বামেদের সমস্ত কিন্তু ছোট বড় সমস্ত নেতা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় তার বিরুদ্ধে বক্তব্য রাখতে শুরু করেছে। তো বিষয়টা হচ্ছে যে তো বামেদের এখন এত ঝাল লাগার কী আছে? ঘটনা যেটা সত্যি সেটাই তো তিনি বলেছেন। বামেরা তো তাকে রক্ষা করেনি, বামেরা তাকে চলে যেতে বলেছে, এটা কোনো তো নতুন কথা নয়। তার যদি পুরনো খবরের কাগজ খুঁজে বের করা যায়, পাওয়া যাবে, বা তখনকার যদি ভিডিও কেউ করে থাকেন বা সাংবাদিকদের কাছে, টিভি নিউজের কাছে, সেগুলো পাওয়া যেতে পারে। এটা তো কোনো নতুন কথা নয়। এখন বিষয়টা হচ্ছে যে পশ্চিমবাংলায় যে অ্যাপিসমেন্ট পলিটিক্স, সত্যি কথা বলতে সেই অ্যাপিসমেন্ট পলিটিক্সটা তো বামেরাই শুরু করেছিল।
এবং যে প্রতিবাদের কণ্ঠরোধ সেটা যদি বলা হয়, সেটা প্রথম তো বামেরাই শুরু করেছিল। অর্থাৎ বাম সংস্কৃতির বিরুদ্ধে কেউ কোনো প্রতিবাদ করতে পারবে না। এটা কি হয়নি? আপনারা মনে করে দেখুন, আমি তো কলকাতায় পড়তে গেছিলাম 1973 সালে। হ্যাঁ, আজকে প্রায় কত বছর হয়ে গেল, আপনার 55 বছর আগে। ঠিক আছে, তো তখন পড়তে গিয়ে দেখেছি তখন সিদ্ধার্থ শঙ্কর রায়ের রাজত্ব ছিল, 72 থেকে 77 সাল সিদ্ধার্থ শঙ্করের রাজত্ব দেখেছি। কলকাতায় কীভাবে হয়েছে, ছাত্র পরিষদ কীভাবে বিভিন্ন কলেজ টলেজে ডমিনেট করতো। তারপর 77 সালে ক্ষমতায় বামরা আসার পর সমস্ত কলেজ টলেজে দেখা গেল সব ছাত্র সংসদ, সব বাম যে স্টুডেন্ট ইউনিয়ন তাদের হাতে এসে গেল। তারপরে পরবর্তীকালে তো যখন টিএমসি এলো ক্ষমতায়, তখন সমস্ত ছাত্র সংসদ টিএমসির হাতে চলে গেল। তো বাম আমলেও যে 34 বছর, সেই সময় যে ছাত্র সংসদে বা বিধানসভায় বা অন্যত্র যে ডিসেন্ট ভয়েস, তাকে কিন্তু তারা কখনোই মানে প্রকাশ করতে দেয়নি, এবং তারা যে বিরোধীদের কণ্ঠরোধ করেছে কথা কিন্তু বলা নয়। এটা পশ্চিমবঙ্গের চিত্র শুধু না, এটা সর্বজা। কেরলে যদি দেখেন সেই চিত্র আছে, ত্রিপুরাতেও একটা সময় সেই চিত্র ছিল। পৃথিবীর এমন কোনো যে কমিউনিস্ট শাসিত দেশ নাই যেখানে বিরোধী কণ্ঠকে রোধ করে দেওয়া হয়েছে। আপনি চীনের ইতিহাস দেখুন, আপনি রাশিয়ার ইতিহাস দেখুন, আপনি ভিয়েতনামের ইতিহাস দেখুন, আপনি উত্তর কোরিয়ার ইতিহাস দেখুন, সর্বত্র যেখানেই কমিউনিস্টরা রাজত্বেই আছে, যেটা সত্যি কথা বলতে গেলে সেখানেই কিন্তু যে কোনো প্রতিবাদ দিয়ে কন্ট্রোল করে দিয়েছে। আজকে সিজেপি প্রোটেস্ট হচ্ছে দিল্লিতে, কিন্তু চায়নায় যে যুবকদের তিয়ানেনমেন স্কোয়ারে যে প্রতিবাদ হয়েছিল, চাইনিজ সরকার কীভাবে তাকে দমন করেছিল সেটার ইতিহাসটা ওটি পড়ে নিন। তিয়ানেনমেন স্কোয়ার মুভমেন্ট বাই দ্য স্টুডেন্টস অ্যান্ড ইউথস, হাউ Chinese government destroyed that movement. একেবারে মোটার বুলেটের ইয়েতে সব ছাত্রদিকে যুবকদিকে ভঙ্গ করেছিল। ইতিহাসের পাতায় সেটা লেখা আছে, চাইনিজ যে তিয়ানেনমেন স্কোয়ার ইভেন্ট। তো এটা কোনো নতুন কথা নয়। অতএব সেই সময় কিন্তু বামেরাও প্রতিবাদী কণ্ঠস্বরকে কখনোই সুযোগ দেয়নি, এবং এরকম একটা প্রতিবাদী কণ্ঠস্বরকে বাধ্য করেছিল, তিনি পরিষ্কার বলেছে, আমাকে বাধ্য করা হয়েছিল, এখান থেকে বের করে দেওয়া হয়েছিল 2007 সালে। তখন বাধ্য হয়ে চলে গেছিলাম দিতে। আমি এখানে একটা ঘর পেয়েছিলাম, কিন্তু সেই ঘরটাও আমরা থাকবো না। খুবই দুঃখের সঙ্গে লিখে কিন্তু তার যাবতীয় বর্ণনাটা দিয়েছেন। এরপরে আসি নতুন সরকার অবশ্যই খুব অল্প দিনের মধ্যেই লেখিকাকে কলকাতায় আসার সুযোগ করে দিয়েছেন, লেখিকাকে প্ল্যাটফর্ম দিয়েছেন, লেখিকাকে মুখ্যমন্ত্রী নিজে স্বয়ং যে তাকে যে স্বাগত জানিয়েছেন, তাকে অভ্যর্থনা করেছেন। শুধু তাই নয়, তাকে অ্যাসিওর করেছেন তিনি যতদিন খুশি পশ্চিমবঙ্গে থাকুন ততদিন পর্যন্ত তিনি থাকতে পারবেন, তার নিরাপত্তার দায়িত্ব মুখ্যমন্ত্রী এবং সরকারের। এটা কিন্তু কোনো কম ব্যাপার নয়। মাত্র এই 2-3 মাসে একটা সরকার ক্ষমতায় আসার পর যেভাবে এইরকম কড়া সিদ্ধান্ত নিচ্ছে, যেভাবে প্রতিবাদের মুখকেও সামনে তুলে নিয়ে আসছে, সেটা কিন্তু একটা খুব বড় ব্যাপার। যদি এর পিছনে অনেকে বলছেন যে এর পিছনে আরএসএস আছে, এর পিছনে বিজেপি সমর্থন আছে, এর পিছনে যে তিনি ইউনিফর্ম ইউসিসির যে কথাটা বলেছেন সেইটাকে বলানোর জন্যই নিয়ে আসা হয়েছে, এসব কোনো সমালোচনা হয়েছে। কিন্তু তিনি ইউসিসির কথা যেটা বলছেন সেটা বিজেপি আনবে কি না আনবে, রাজ্য সরকার আনবে কি না আনবে সেটা আমি জানি, বা সারা দেশে চালু হবে কি না আনবে সেটা আমি জানি না, সেটা ভবিষ্যৎ কথা বলবে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে কথা তিনি বোঝাতে চেয়েছেন, লেখিকা যেটা বোঝাতে চেয়েছেন, সেটা হচ্ছে যে ইউনিফর্ম সিভিল কোড ইজ নেসেসারি টু এস্টাবলিশ ইকুয়ালিটি বিটুইন মেন অ্যান্ড ওমেন। মহিলা এবং পুরুষের মধ্যে যে সমতা আছে, সমতা বজায় রাখার জন্যই ইউনিফর্ম সিভিল কোড দরকার, যেখানে মহিলারা কেবলমাত্র একজন মানে দাসী হয়েই থাকবেন না, তারা পুরুষের সঙ্গে সমান অধিকার ভোগ করবেন, সমানভাবে তারা নিজেদের সুযোগ সুবিধা পাবেন, এবং সমানভাবে বড় হওয়ার, এগিয়ে যাওয়ার জন্য যে সুযোগ, সেই সুযোগ তাদের কাছে দেওয়া হবে। এইটার ভিত্তিতেই তিনি ইউসিসি কথা হচ্ছে। একটা আইন না থাকলে এই সুযোগটা কিন্তু লোকে অ্যাক্সেস করতে পারবে না, বা যে অ্যাক্সেস করবে না সে আইনের মাধ্যমে বিচারের জায়গায় গিয়ে পৌঁছতে পারবে। আমার এটা মনে হয়েছে যে তিনি এই দৃষ্টিভঙ্গিতেই এই কথাটা কিন্তু বলেছেন। কিন্তু বিরুদ্ধ সমালোচনা তো হবে, সেটা হওয়া স্বাভাবিকই। প্রত্যেকের নিজস্ব মত জানানোর একটা স্বাধীনতা আছে। সবাই লেখালেখি করছে, সোশ্যাল মিডিয়াতে লিখছে, ইউটিউবের নিচে কমেন্টস কলম আছে, কমেন্টস কলমে লিখছে, আমি দেখেছি, আমি বহুগুলো কমেন্টস কলম পড়েছি, এবং তিনি বক্তব্য যেটা রেখেছেন সেটা আমি 2-3 বার শুনেছি, একদম মানে যাকে বলে লাইন বাই লাইন শুনেছি।
যে সত্যিকার তিনি কী বলতে চললেন। তার বক্তব্য কিন্তু সত্যি অত্যন্ত বলিষ্ঠ বক্তব্য। এ ব্যাপারে কোনো বলার নেই। একজন মানবাধিকার কর্মী হিসাবে এবং একটা মুক্ত মনের মানুষ হিসাবে এবং লেখক হিসাবে তিনি তার মনের কথাটা কিন্তু খুলে বলেছেন। এই কথাটা কেউ আমরা মানি আর না মানি, তার সঙ্গে আমরা দ্বিমত পোষণ করি অথবা সমত পোষণ করি, এটা কিন্তু বলেছেন যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে তার বক্তব্যটাকে কাটাছাড়া করা যায়, জাস্টিফাই করা যায়, এইটা সবচেয়ে বড় কথা। যাই হোক, পশ্চিমবঙ্গে কলকাতাতে তাকে স্বাগত। তিনি থাকুন, তার বলিষ্ঠ বক্তব্য বলুন, মানুষের মধ্যে আলোচনা শুরু হোক, মানুষ দুটো ভালো মন্দ বিচার বিবেচনা করুক এবং সেখান থেকে একটা নিজের সিদ্ধান্তে এসে পৌঁছাক কোনটা ঠিক কোনটা ঠিক নয়। আপনারা সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।